আসসালামু আলাইকুম। এটিএন বাংলার গ্রামগঞ্জের খবরে সবাইকে স্বাগত জানাচ্ছি তনুজা দাস। শুরুতে জানিয়ে দেব সংবাদ শিরোনাম। খাগড়াছড়ি এবং রাঙামাটিতে চলছে সড়ক ও নৌপথ অবরোধ। পৌর এলাকা থেকে ১৪৪ ধারা প্রত্যাহার, সাজেকে আটকা কয়েক হাজার পর্যটক। নতজানু নীতির দিন শেষ, দেশের স্বার্থে অন্তর্বর্তী সরকার পানি অধিকার নিয়ে সোচ্চার, বললেন পানি সম্পদ উপদেষ্টা। দুর্নীতির অভিযোগ নওগাঁর ভূমি কর্মকর্তার বিরুদ্ধে, অবৈধভাবে অর্জন করেছেন কোটি কোটি টাকা। এবং ১৩ অক্টোবর থেকে ২২ দিন ইলিশ ধরায় নিষেধাজ্ঞা, ভারতে ইলিশ পাঠানোর বিপক্ষে মৎস্য উপদেষ্টা। রপ্তানির অনুমোদন দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। অবশেষে রাঙামাটি থেকে প্রত্যাহার করা হয়েছে ১৪৪ ধারা। জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির পর এই সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। এদিকে পাহাড়ি ছাত্র জনতা ডাকা খাগড়াছড়ি, রাঙামাটি এবং বান্দরবানে চলছে ৭২ ঘণ্টার সড়ক ও নৌপথ অবরোধ। পাশাপাশি চলছে যানবাহন মালিক শ্রমিকদের ডাকা লাগাতার ধর্মঘট। ফলে পার্বত্য এই ৩ জেলায় বন্ধ রয়েছে সব ধরনের যান চলাচল। এতে চরম দুর্ভোগে পড়েছে সাধারণ মানুষ। সাজেক সহ বিভিন্ন পর্যটন কেন্দ্রগুলোতে আটকে পড়েছেন কয়েক হাজার পর্যটক। জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে আরো জানাচ্ছেন জাহিদুল আলম। পার্বত্য ৩ জেলার সড়ক ও নৌপথ অবরোধের মাঝেই রাঙামাটি পৌর এলাকায় বেলা ১১টায় ১৪৪ ধারা প্রত্যাহার করে স্থানীয় প্রশাসন। তবে যাত্রী ও পণ্য পরিবহন বন্ধ থাকায় দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। অবরোধের কারণে সাজেকে আটকে পড়া পর্যটকদের নিরাপদে সরিয়ে নিতে কাজ করছে প্রশাসন। ২০ তারিখের ঘটনার বিষয়ে ২টি মামলা নিয়মিত দায়ের করা হয়েছে এবং এই ২টি মামলার আলোকেই আমাদের তদন্ত প্রক্রিয়া চলছে। কোনো অপরাধকারী যে আইন হাতে তুলে নিয়েছে তিনি কোনোভাবেই ছাড়া পাবেন না। এখানে আমরা বের হয়েছি ক্ষয়ক্ষতির পরিমাণ দেখার জন্য। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের জন্য আমরা একটা কমিটিও করে দিয়েছি জেলা কোর কমিটি থেকে। জেলা কোর কমিটি প্রত্যেকটা ব্যক্তির কাছে যাবে, প্রত্যেকটা প্রতিষ্ঠানে যাবে এবং কার কি ক্ষয়ক্ষতি হয়েছে সেটা ক্ষতির পরিমাণটা নিরূপণ করবে। খাগড়াছড়িতে এখন পর্যন্ত কোথাও অপ্রীতিকর কোনো ঘটনা ঘটেনি। সাজেকে আটকে পড়া পর্যটকদের সুনির্দিষ্ট সংখ্যা নিশ্চিত হওয়া না গেলেও ধারণা করা হচ্ছে আটকে রয়েছেন প্রায় ১৪০০ পর্যটক। কালকে থেকে আমরা গাড়ি পাচ্ছি না, কোনো ব্যবস্থা নিয়ে আমরা মাল নিয়ে যাইতে পারতেছি না। এখন আমাদের সম্পূর্ণরূপে মালগুলা কি নষ্ট হয়ে যাচ্ছে। এদিকে রাঙামাটি ও খাগড়াছড়ির তুলনায় স্বাভাবিক বান্দরবানের পরিস্থিতি। দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠান, ব্যাংক, বিমা খোলা থাকলেও বন্ধ রয়েছে বান্দরবান, কাপ্তাই ও রাঙামাটি সড়কে যাত্রীবাহী বাস চলাচল। অপ্রীতিকর ঘটনার শঙ্কায় বাস মালিক সমিতি সড়কে যাত্রীবাহী বাস চলাচল বন্ধ রেখেছে। রাঙামাটি ২ দিন রাতে গাড়ি বন্ধ, কারণে গাড়ি চলতে পারতেছে না। যাত্রীর ইয়ার কারণে আমরা রাস্তায় বেশি কষ্ট হয়ে আছে। এই যাত্রীগুলো আছে তারা দুর্ভোগে আছে, অনেক কষ্টে যাতায়াত করছে। এদিকে এই ৩ পার্বত্য জেলায় বড় যানবাহন চলাচল না করলেও হালকা যানবাহন চলাচল করছে। জনসাধারণের নিরাপত্তা নিশ্চিতে রাঙামাটির বিভিন্ন এলাকায় পুলিশের সাথে সেনাবাহিনী রয়েছে সতর্ক অবস্থানে। জাহিদুল আলম, এটিএন বাংলা। নতজানু নীতির দিন শেষ, দেশের স্বার্থে অন্তর্বর্তী সরকার পানি অধিকার নিয়ে সোচ্চার বলে মন্তব্য করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি আরও বলেন, নদীর পানি শুধু রাজনীতি নয়, এটা কূটনীতির অংশ এবং অর্থনীতিতে ভূমিকা রাখে। উজানে বাঁধ খুলে দেয়ায় দেশে সৃষ্ট বন্যা প্রসঙ্গে উপদেষ্টা এসব কথা বলেন। সকালে ফেনীর বন্যা দুর্গত এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। এ সময় ফেনীর জেলা প্রশাসক মুসাম্মাদ শাহিনা আক্তার, পুলিশ সুপার হাবিবুর রহমান সহ সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিকেলে সাম্প্রতিক বন্যা ভাঙন পরবর্তী করণীয় বিষয়ে জেলা প্রশাসন কার্যালয়ে গণশুনানিতে অংশ নেবেন পরিবেশ উপদেষ্টা। আমরা যেটা করতে পারবো সেটা হচ্ছে আমাদের মানুষের দাবিগুলোকে তাদের সামনে উপস্থাপন করা এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের সামনে উপস্থাপন করা। সেটুকুন তো অতীতে অত কার্যকর ভাবে হয়নি। আন্তর্জাতিক সম্প্রদায় তো জানেই না তিস্তা নদী নিয়ে কি হচ্ছে। তারা জানবে বাংলাদেশে একটা বন্যা হয়েছে, কিন্তু এই বন্যাটাকে যে আমরা ক্ষয়ক্ষতি কমিয়ে রাখতে পারতাম, ২৯ জন মানুষের জীবনহানির হয়তো প্রয়োজন ছিল না, ওটা হয়তো আমরা আটকাতে পারতাম। সেই কথাগুলো আমাদের উজানের দেশকেও বলতে হবে, আন্তর্জাতিক সম্প্রদায়কে বলতে হবে, সেটুকুন তো বলতে পারবে।
দুর্নীতি প্রতিরোধে জনগণের সহায়তা চেয়েছেন নৌ পরিবহন, পাট ও বস্ত্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম শাখাওয়াত হোসেন। বরিশাল মেরিন একাডেমি পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, পাহাড়কে অশান্ত করে তুলতে কেউ যাতে ইন্ধন যোগাতে না পারে সেজন্য সবাইকে সজাগ থাকতে হবে। সন্ত্রাসী সংগঠন হিসেবে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ সহ শেখ হাসিনা, বাগেরহাটের সাবেক 3 এমপি শেখ হেলাল, তন্ময় এবং মীর শওকত আলী বাদশার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল এবং মানববন্ধন করেছে বিএনপির নেতাকর্মীরা। সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বাগেরহাট জেলা বিএনপি পরিবারের আয়োজনে কয়েকশো নেতাকর্মী বিক্ষোভ মিছিলে অংশ নেন। পরে জেলা যুবদলের সাবেক সভাপতি ফকির তারিকুল ইসলামের নেতৃত্বে বাগেরহাটের জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেন তারা। জাতীয় পার্টির চেয়ারম্যান জি.এম. কাদের এবং প্রেসিডিয়াম সদস্য শেরিফা কাদেরের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে বরিশালে বিক্ষোভ সমাবেশ এবং জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দিয়েছে জাতীয় পার্টি। দুপুরে জেলার কেন্দ্রীয় শহীদ মিনারে জাতীয় পার্টি আয়োজিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন প্রেসিডিয়াম সদস্য এবং অতিরিক্ত মহাসচিব অবসরপ্রাপ্ত মেজর রানা মোহাম্মদ সোহেল। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বরিশাল মহানগর কমিটির সভাপতি অধ্যাপক মহসিনুল হাবুল। ষড়যন্ত্রকারীরা বসে নেই, তাদের হাত থেকে এদেশ রক্ষায় সকলকে কঠিন ঐক্য গড়ে তোলার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা এবং সাবেক এমপি হারুনুর রশিদ হারুন। চাঁপাইনবাবগঞ্জ জেলা যুবদল আয়োজিত বৈষম্যহীন, নিরাপদ এবং মানবিক গড়তে যুবদলের ভূমিকা শীর্ষক মতবিনিময় সভায় অংশ নিয়ে তিনি একথা বলেন। অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ হতে দেয়া যাবে না, তারেক রহমানের এমন নির্দেশনার কথা উল্লেখ করে হারুনুর রশিদ বলেন, কোনো অবস্থাতে আইন নিজের হাতে তুলে নেওয়া যাবে না। জয়পুরহাটে সৌহার্দ্য এবং সম্প্রীতি সমাবেশ করেছে বিএনপি। আক্কেলপুর উপজেলার রায়কালী হাইস্কুল মাঠে রায়কালী ইউনিয়ন বিএনপি এবং সহযোগী সংগঠনের আয়োজনে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এবং সাবেক এমপি ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা, জেলা বিএনপির সাবেক সহ সভাপতি এম.এ. গফুর মণ্ডল, আনিসুর রহমান তালুকদার সহ অন্যান্যরা। অ্যাডভোকেট রানা দাশগুপ্ত সহ সারা দেশের সংখ্যালঘু নেতৃবৃন্দের বিরুদ্ধে হয়রানিমূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে জয়পুরহাটে সমাবেশ করেছে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ জেলা শাখা। এ সময় দেশজুড়ে সাম্প্রদায়িক সহিংসতার ঘটনাবলী জাতিসংঘের তত্ত্বাবধানে তদন্তের দাবি জানানো হয়। শহরের 0 পয়েন্টে আয়োজিত এই সমাবেশে বক্তব্য রাখেন ঐক্য পরিষদের জেলা শাখার আহ্বায়ক নন্দকিশোর আগরওয়ালা, সদস্য সচিব স্বপন কুমার তালুকদার এবং জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অ্যাডভোকেট ঋষিকেশ সরকার। বাংলাদেশের সকল ধর্মের নাগরিকদের সমান অধিকার রয়েছে। প্রতিটি নাগরিক যাতে স্বাধীনভাবে এবং নিরাপদে এদেশে বসবাস করতে পারে সেজন্য কাজ করে যাচ্ছে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট। রংপুরে বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের জেলা সমাবেশে বক্তারা এসব কথা বলেন। নগরীর তিলোত্তমা মিলনায়তনে অনুষ্ঠিত এই সমাবেশে প্রধান অতিথি ছিলেন বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের মহাসচিব তরুণ দে। সভাপতিত্ব করেন কল্যাণ ফ্রন্টের জেলা আহ্বায়ক অধ্যাপক পরিতোষ চক্রবর্তী। ঘুষ নিয়ে কাজ করার অভিযোগ উঠেছে নওগাঁর এক সহকারী ভূমি কর্মকর্তার বিরুদ্ধে। সরকারি চাকরি করে অনিয়ম দুর্নীতির মাধ্যমে 9 থেকে 10 কোটির টাকার মালিক বনে গেছেন তিনি। থাকেন কোটি টাকার 5 তলা বিলাসবহুল বাড়িতে। এই ভূমি কর্মকর্তা বর্তমানে নওগাঁর মহাদেবপুর উপজেলার রায়গা এনায়েতপুর ইউনিয়নে দায়িত্ব পালন করছেন। নওগাঁ প্রতিনিধি রায়হান আলমের রিপোর্ট, জানাচ্ছেন তামান্না জেনিফার। নওগাঁর যখন যে ইউনিয়নে ভূমি সহকারী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন সেখানেই সিন্ডিকেট গড়ে তোলেন মওদুদুর রহমান কল্লোল। অভিযোগ উঠেছে জমি খারিজ, খাজনা, নামজারি সহ ভূমি সংক্রান্ত যে কোনো কাজ করতে গেলেই তাকে দিতে হয় অতিরিক্ত টাকা। এমনকি মৃত ব্যক্তির নামেও জমির খারিজ হয় টাকার বিনিময়ে। এভাবেই অনিয়ম দুর্নীতির মাধ্যমে কয়েক কোটি টাকার মালিক বনে গেছেন তিনি। উনি 50,000 টাকা চাইছিল, আর সবচেয়ে বড় কথা হলো উনি ওই আওয়ামী লীগের ব্যাপারটা সবচেয়ে বেশি চাইছে। আমার সঙ্গে হাঁটে হাঁটে হয়েছে। প্রথম দিন যায় বলে যে এটা মরা মানুষের খাজনা নেওয়া যাবে না। পরের দিন আমাদেরকে ডেকে নেওয়ার পরে খাজনা নিল, আবার খারিজের জন্য টাকা নিল 10,000-এর মতো। সামনে একটা কোটা, তুই কোটার মধ্যে টাকাটা ছাড়া দেওয়া লাগে। চেক দিছিল 300 টাকার, কিন্তু টাকা নিছে 5,000। অনুসন্ধানে জানা যায় নওগাঁ শহরের স্টাফ কোয়ার্টারের বিপরীতে প্রায় 3 কাঠা জমির উপর কোটি টাকার 5 তলা বিলাসবহুল বাড়িতে বসবাস করেন তিনি।
এছাড়া সদর উপজেলার চকদেব মৌজা, চকপ্রাচী মৌজা, চকবাড়িয়া, বাঙ্গাবাড়িয়া, খাগড়া ও আরজি নওগাঁ মৌজায় জমি আছে তার, যেসব জমির মোট বাজার মূল্য প্রায় 10 কোটি টাকা। কল্লোলের কাছে ভূমি অফিসে আসছে জমি খারিজ করার জন্য, আমাকে 15,000 টাকা চাইছিল। যদি তর্ক বিতর্ক হয় তখন উনি বলে তাহলে চেক দেওয়া যাবে না। তার অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে লিখিত অভিযোগ পাওয়ায় এরই মধ্যে শুরু হয়েছে তদন্ত। কল্লোল হচ্ছে নওগাঁর মানুষের 1 নম্বর ঘুষখোর হিসেবে চেনে এবং সর্বজন বিদিত ঘুষখোর হিসেবে মানুষের কাছে সে। তার বিভিন্ন কর্মকাণ্ডের বিষয়ে অনিয়ম এবং দুর্নীতির অভিযোগ পাওয়া গেছে। তো আমরা জেলা প্রশাসনে কর্মরত সিনিয়র সহকারী কমিশনার পদমর্যাদার একজন কর্মকর্তাকে ইতিমধ্যে অনুসন্ধানের জন্য নিয়োগ দেওয়া হয়েছে। অনিয়ম দুর্নীতির মাধ্যমে কয়েক কোটি টাকার মালিক বনে যাওয়া এই ভূমি সহকারী কর্মকর্তার বিরুদ্ধে ওঠা অভিযোগ সঠিক তদন্তের দাবি সচেতন মহলের। ব্যুরো রিপোর্ট, ATN বাংলা। সাকিব আল হাসানের ছোটবেলার কোচ সাদ্দাম হোসেন গোর্কির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল এবং মানববন্ধন হয়েছে মাগুরায়। তার গাঁজা সেবনের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে জেলা ক্রীড়া সংস্থার প্রধান এই কোচকে অপসারণের দাবিতে এই বিক্ষোভ মিছিল করেন মাগুরার খেলোয়াড়রা। দুপুরে সাদ্দাম হোসেন গোর্কির বহিষ্কার চেয়ে মাগুরা স্টেডিয়ামের সামনে থেকে একটি মিছিল শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে প্রেসক্লাবের সামনে মানববন্ধন করে। এ সময় জেলার বিভিন্ন পর্যায়ে ক্রিকেটার ও খেলোয়াড় এবং ছাত্ররা মানববন্ধনে অংশ নেন। তারা অবিলম্বে এমন মাদক সেবনকারী কোচ অপসারণের দাবি জানান। তবে সাদ্দাম হোসেন গোর্কি ভাইরাল হওয়া গাজার ভিডিও তৈরি করার বিষয়টি অস্বীকার করেছেন। 2 বছর আগে এটা পাইপ পরিষ্কার করার সময় কেউ ভিডিওটি করে। এখন সেই ভিডিও দিয়ে আমার কাছে 2 লাখ টাকা দাবি করছে। যারা আমাকে কোচ থেকে সরাতে চায় তারাই এই ষড়যন্ত্র করছে বলে দাবি করেন তিনি। মাগুরা ক্রিকেটকে যে যত প্রকার ভাবে ধ্বংস করা যায় সকল গুণাগুণ গোর্কির মধ্যে আছে। গোর্কি স্টুডেন্টের মাদক দ্রব্য সেবন করাচ্ছে, গোর্কি স্টুডেন্টের সাথে যৌন সম্পর্ক তৈরি করতেছে, গোর্কি মাগুরা ক্রীড়া স্টেডিয়ামে প্র্যাকটিসে যায় না, পশু শিকার করতে যায়, ছাত্রদের উপর অত্যাচার, অমানবিক অত্যাচার, বকাবাজি, গার্জিয়ানদের উপর প্রেশার ক্রিয়েট করে তাদেরকে মাঠে নেওয়ার চেষ্টা করে, কিন্তু তারা মাঠে যেতে চায় না। ডিম ছাড়ার সুবিধার্থে আগামী 13 অক্টোবর থেকে 3রা নভেম্বর পর্যন্ত 22 দিন ইলিশ ধরায় নিষেধাজ্ঞা দিয়েছে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়। এ তথ্য জানিয়েছেন উপদেষ্টা ফরিদা আক্তার। এ সময় তিনি জানান, ভারতে ইলিশ পাঠানোর পক্ষে নয় মৎস্য মন্ত্রণালয়। বাণিজ্য মন্ত্রণালয় নিজে থেকে 3000 টন ইলিশ রপ্তানির অনুমোদন দিয়েছে বলে জানান মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা। ভারতের যারা মৎস্য ব্যবসায়ী এবং বাংলাদেশের মৎস্য ব্যবসায়ী তারা একটা অনুরোধের প্রেক্ষিতে এটা বাণিজ্য মন্ত্রণালয় দিয়েছে। এর সাথে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের কোনো সম্পর্ক নেই। আমাদের এখনো সেই কমিটমেন্টটা আগের মতোই আছে যে আমরা বাংলাদেশের মানুষের জন্য ইলিশ যেন প্রাপ্যতা নিশ্চিত করতে পারি এবং একটা দাম, যেটা আপনারা বলছেন যে দাম বেড়ে গেছে ইমিডিয়েটলি, আমার মনে হয় যে এটা মিডিয়ার একটা বলার কারণে আরো বেড়ে যাচ্ছে। আপনারা সবাই এখনো মাছটা যায়নি। বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে 36 জন শহীদ পরিবারের মাঝে আর্থিক অনুদান দিয়েছে জামাত ইসলামী। সংগঠনের জেলা শাখা আয়োজিত এই সহায়তা অনুষ্ঠানে 25 জন শহীদের প্রতি পরিবারকে 2 লাখ টাকা করে 50 লাখ টাকা দেয়া হয়। একই সাথে আগে 1 লাখ টাকা করে সহায়তা পাওয়া 21 পরিবারের মাঝে আরও 1 লাখ টাকা করে 21 লাখ টাকা দেয়া হয়। এ সময় জামাতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মোয়াজ্জেম হোসেন হেলাল, জেলা জামাত ইসলামীর আমির মাস্টার জাকির হোসেন, নায়েবে আমির অধ্যক্ষ নজরুল ইসলাম, সেক্রেটারি হারুনুর রশিদ উপস্থিত ছিলেন। সাভারের আশুলিয়ায় বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে পুলিশের গুলিতে নিহত স্বেচ্ছাসেবক দলের নেতা খন্দকার মামুন বিপ্লবের পরিবারকে নগদ আর্থিক সহায়তা দিয়েছে বিএনপি। দলের কেন্দ্রীয় কমিটির সহ পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক এবং সাভারের সাবেক সংসদ সদস্য ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু নিহতের পরিবারের কাছে এই আর্থিক সহায়তা তুলে দেন। এ সময় তিনি নিহতের সন্তান খন্দকার হেলাল এবং খন্দকার তামজিদের লেখাপড়ার দায়িত্ব নেন। সুদমুক্ত এবং শরিয়া ভিত্তিক সেবা দেওয়ার মাধ্যমে উপজেলার সাধারণ মানুষের ভোগান্তি দূর করতে কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় উদ্বোধন হল আল আরাফা ইসলামী ব্যাংক PLCর 225তম শাখা। সকালে ভেড়ামারা
দৌলতপুর আঞ্চলিক মহাসড়কে অবস্থিত ব্যাংকের এই শাখার উদ্বোধন করেন প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও ফরমান আর চৌধুরী। সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ আব্দুল মান্নানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন প্রকৌশলী মোহাম্মদ হাবিবুল্লাহ। অনুষ্ঠানে ব্যাংকের মঙ্গল কামনায় দোয়া অনুষ্ঠানে অংশ নেন প্রতিষ্ঠানের কর্মকর্তা এবং গ্রাহকবৃন্দ। ইন্দোনেশিয়া থেকে রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের ২৯,৩০০ মেট্রিক টন কয়লা নিয়ে আসা জাহাজ মংলা বন্দরে ভিড়েছে। বিকেলে মংলা বন্দরের হারবাড়িয়া ১২ নম্বরে এই জাহাজটি নোঙর করে। ইন্দোনেশিয়ার সামিন্ডা বন্দর থেকে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের ৫৫,০৫০ মেট্রিক টন কয়লা নিয়ে জাহাজটি ২৯ আগস্ট ইন্দোনেশিয়া থেকে ছেড়ে চট্টগ্রাম বন্দরে পৌঁছায়। সেখান থেকে লাইটার জাহাজে ২৫,০০০ মেট্রিক টন কয়লা রামপালে আনা হয়। বাকি কয়লা নিয়ে জাহাজটি আজ মংলা বন্দরে ভিড়েছে। এসব কয়লা লাইটার জাহাজে করে রামপালে নিয়ে যাওয়া হবে। টানা কয়েকদিনের অসন্তোষ কাটিয়ে সকাল থেকে শিল্পাঞ্চল আশুলিয়ার সকল তৈরি পোশাক কারখানায় কাজে যোগ দিয়েছেন শ্রমিকরা। এখনো পর্যন্ত শিল্পাঞ্চলটিতে কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। ছোট বড় মিলিয়ে সব কারখানায় উৎপাদন চলছে পুরোদমে। এদিকে সকালে শ্রমিক অসন্তোষ নিরসনে আশুলিয়ার নরসিংহপুর এলাকায় একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকদের সাথে মতবিনিময় সভা করেছেন স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ। আশুলিয়ার শিল্প পুলিশ ১-এর পুলিশ সুপার সারওয়ার আলম জানান, যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে কারখানাগুলোর সামনে সেনাবাহিনী এবং পুলিশ টহল দিচ্ছে। পিলখানায় পরিকল্পিত হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত, চাকরিতে পুনর্বহাল এবং মুক্তির দাবিতে মানিকগঞ্জে মানববন্ধন করেছে ২০০৯ সালে পিলখানা হত্যাকাণ্ডের দায়ে চাকরিচ্যুত বিডিআর সদস্যরা। দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এই মানববন্ধন হয়। পরে তারা জেলা প্রশাসকের মাধ্যমে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দেয়। আর এই ছিল এখনকার সংবাদ। আমাদের এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News।